শুভ্র হিয়ার মুখের সামনে এসে ফিসফিসিয়ে বলল, আই থিঙ্ক আজকের দিনটা বড্ড বেসামাল, সবকিছু তো দেখছি আমারই ফেভারে, ইভেন তোমার পরে থাকা আমার এই শার্টটাও। হিয়ার গায়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। দুজনের মাঝে দূরত্ব খুব অল্প। এমনভাবে শুভ্রের এতটা কাছে আসায় হিয়ার অস্থিরতা বেড়েই চলেছে। লোকটার গায়ে শার্ট পর্যন্ত নেই, তাই শুভ্রের দিকে তাকাতেও লজ্জা লাগছে। কি অদ্ভুত এক নীরবতা। শুভ্র দূরত্ব কিছুটা কমিয়ে আনতেই দরজার শব্দ হিয়া ছিটকে সরে দাঁড়াল। তার আত্মাটা এক্ষুনি বেরিয়ে আসবে। কেউ কি তাদের এইভাবে দেখে নিয়েছে? শুভ্র আর চোখে হিয়ার দিকে তাকাল, তারপর তপ্ত নিঃশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। এক হাত দেওয়ালে রেখে দরজাটা ধরে দাঁড়াল শুভ্র। নিধি এসেছে হিয়ার খোঁজে। শুভ্র মিথ্যে বলাটা একদমই পছন্দ করে না, কিন্তু আজ বাধ্য হয়েই বলল, হিয়ার মাথা ব্যথা করছে। কথাটা বলতেও সে বেশ অস্বস্তি বোধ করল। নিধি ঠোঁট চেপে বলল, ও আচ্ছা, তুমি তাহলে কি ভাবির সেবা করছ? বলেই শুভ্রের এমন খালি গায়ের দিকে তাকাল। শুভ্র কঠিন চোখে তাকাতেই নিধি হেসে উঠে বলল, আচ্ছা আমি গেলাম। বলেই দৌড় দিল। হিয়া বিছানার একপাশে বসে আছে। সে বুঝতে পারছে না শুভ্র তার সাথে এই ঘরে বসে আছে কেন। হিয়া কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। তার বুকের ধুকপুকানি তো বেড়েই চলেছে। হিয়া একটু কেশে বলল, আপনি এই ঘরে বসে আছেন কেন? শুভ্র আর চোখে তাকিয়ে উঠে দাঁড়াল। তারপর হিয়ার দিকে এগিয়ে আসতে লাগল। হিয়া জর্জর হয়ে বসে রইল। এখন মনে হচ্ছে কথাটা বলেই ভুল করেছে। হিয়া আমতা আমতা করে বলল, আসলে আমি বলতে চাচ্ছিলাম, এইভাবে খালি গায়ে আছেন কেন? শীত করছে না? এত চিন্তা আমার জন্যে? তাহলে শার্টটা আমাকে খুলে দিলই পারো। শুভ্রের কথাটা শুনে হিয়ার বুকের ভিতরে ধুক করে উঠল। হিয়া সঙ্গে সঙ্গে শার্টের কলার চেপে ধরে বিস্ফোরিত চোখে তাকাল, তারপর ভয়ার্ত গলায় বলল, থাক থাক, আপনি এইভাবেই থাকুন। ঠান্ডা লাগলেও এইভাবে থাকুন। শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলল। এইভাবে সে বের হতেও পারছে না। বাড়ির যা অবস্থা, বের হলেই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শুভ্র হিয়ার দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমার এই শাড়ি শুকাতে আর কতক্ষণ লাগবে? হিয়া ভ্রু কুঁচকে বলল, আমি কি করে জানব? 1-2 ঘন্টা তো লাগবেই। শুভ্র বিছানার একপাশে রাখা বালিশটা নিয়ে শুয়ে পড়ল। ফোন আর চশমাটা একপাশে রাখতে রাখতে বলল, তোমার শাড়ি শুকিয়ে গেলে আমাকে ডাকবে, বুঝতে পেরেছ? বলেই দৃষ্টি সামনে রেখে শুয়ে পড়ল। হিয়া ভ্রু কুঁচকে বলল, আপনি এখন ঘুমাবেন? হ্যাঁ, বলেই হিয়ার দিকে তাকালো, তারপর বলল, কেন, তোমার কি কিছু করতে ইচ্ছে করছে? হিয়া আর চোখে তাকিয়ে রইল। অসভ্য ডাক্তার মনে মনে বলল হিয়া। বলেই মুখ ঘুরিয়ে নিল। শুভ্র পুনরায় দৃষ্টি সামনে রেখে চোখ বন্ধ করল। হিয়া আস্তে করে বিছানায় থেকে নেমে পড়ল। শাড়িটা যে কখন শুকাবে? লোকটা এত খারাপ, কাউকে ডেকেও দিচ্ছে না আরেকটা আনার শাড়ির জন্যে। অবশ্য ডাকলেও সমস্যা, বাড়ি ভর্তি লোক। সবাই গুরুজন, আর বাকিরা তাদের দুজনকে এইভাবে দেখলে রসিকতা করবে। ভয়াবহ রকমের রসিকতা। সেই সব রসিকতা শোনার চেয়ে এই বদমাশ ডাক্তারের সাথে এক ঘরে থাকাও ভালো। শাড়িটা হালকা হালকা শুকিয়ে গেছে, তবুও মনে হচ্ছে ঘণ্টাখানেক লাগবে। হিয়া বারান্দার একপাশে নিজেকে আড়াল করে দাঁড়াল। পিস নিচে সবাই কি মজাই না করছে। বাবা পেঁয়াজ কাটছে। বড় চাচা কিছুক্ষণ পর পর টিস্যু দিয়ে বাবার চোখের পানি মুছে দিচ্ছেন। মা বেশ বিরক্তি নিয়ে বাবার এই কাঁদুনে চেহারার দিকে তাকিয়ে আছেন। বাকিদের কি নাজেহাল। আচ্ছা, এই ডাক্তার সাহেব কি রান্না করতে পারে?
রান্না না করতে পারলেও ডাক্তার সাহেব কাটাকুটি তো ঠিক পারবে। মনে মনে ভেবেই হিয়া মজা পাচ্ছে। শুভ্রের এই শার্ট গায়ে দিয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে শুভ্র যেন তাকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। অসভ্য ডাক্তার কিভাবে মুখের উপর তখন বলল, তুমি কি কিছু করতে চাও? মুখে কোনো লাগাম নেই। হিয়া কিছুক্ষণ পর বারান্দা থেকে রুমে এলো। শুভ্র দিকে তাকাতেই মনে হলে সে ঘুমিয়ে পড়েছে। হিয়া আবার বারান্দায় ফিরে এসেছে। শুভ্রের ঘুম ভাঙানোর কোনো ইচ্ছে নেই তার। হিয়া পুরো সময়টা বারান্দার মিষ্টি রোদে কাটিয়ে দিল। শাড়িটা শুকোতেই হিয়া শাড়ি হাতে নিঃশব্দে পা ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর একদম ঠিক মতন শাড়িটা পরে শুভ্রের শার্টটা হাতে নিয়ে বেরিয়ে এলো। হিয়া খুব আস্তে আস্তে পা ফেলে এগিয়ে এসে শুভ্রের মাথার পাশে বসল। উদ্দেশ্য ছিল শুভ্রকে একটু জ্বালাতন করবে, কিন্তু তারপর মুগ্ধতা ভরা চোখে তাকিয়ে রইল ঘুমন্ত শুভ্রনীল আহমেদের দিকে। কত পার্থক্য এই ঘুমন্ত আর জাগ্রত শুভ্রের মাঝে। বসন্তের এই মিষ্টি রোদের আলোয় কতটা সুন্দর লাগছে তার এই মুখটা। ঘুম থেকে জাগিয়ে তুলতে ইচ্ছে করছে না তার। হিয়ার মনের কোনসুপ্ত এক বাসনা জাগল। হিয়া কিছু না ভেবেই আস্তে আস্তে মুখটা এগিয়ে আনল ঘুমন্ত শুভ্রের দিকে। খুব কাছে এসে পড়তেই এক মুহূর্তের জন্যে থমকাল। সে এটা কি করতে যাচ্ছে? এই হনুমানটার এইভাবে কাছে চলে আসাটা কি ঠিক হচ্ছে? লোকটা যদি জেগে যায়? কিন্তু বদমাশ মনটা যে মানছে না। আচ্ছা, একবার দেখে নিলেই তো হয় বিপদ কতটা আছে। হিয়া ফিসফিসিয়ে শুভ্রের কানের কাছে বলল, এই যে বদমাশ ডাক্তার, আপনি কি ঘুমিয়ে আছেন? বলেই মুখটা উপরে তুলে শুভ্রের দিকে তাকাল। খুব হাসি পাচ্ছে হিয়ার, তাও হাসিটা থামিয়ে শুভ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হিয়ার ইচ্ছে করছে টুপ করে লোকটার গালে একটা কিস বসিয়ে দেয়। থাক পড়ে হিতে বিপরীত হয়ে যাবে। হিয়া শুভ্রের কপালের সামনের চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে সরে যাবে। সঙ্গে সঙ্গে শুভ্র চোখ মেলে তাকাল। শুভ্রকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হিয়ার বুকের ভিতরটা ধুক করে উঠল। শুভ্র তাহলে এতক্ষণ ঘুমের ভান ধরেছিল। হায় আল্লাহ, শুভ্র সবটা শুনেছে তাহলে। হিয়া একটা ঢোক গিলে কোনোভাবে উঠে যেতে চাইল, কিন্তু শুভ্র শক্ত করে হিয়ার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। হিয়া বিস্ফোরিত চোখে তাকাতেই শুভ্র বলল, তুমি ঠিক কি করতে চাইছিলে আমার সাথে? আর কে বদমাশ ডাক্তার? বলেই শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। হিয়ার ঘাম ছুটছে রীতিমতো। নাউজবিল্লাহ, সব শুনে ফেলেছে। হিয়া অনেক সাহস জুগিয়ে বলল, আসলে আমি চেক করছিলাম আপনি ঘুমিয়ে আছেন কিনা। এইভাবে আমার মুখের উপর ফু দিয়ে চেক করছিলে? পাল্টা প্রশ্ন করল শুভ্র। শুভ্রের এই প্রশ্নে হিয়া চোখ পিট পিট করে তাকাল। কি বলবে এইবার সে? নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে একটা ঢোক গিলল, তারপর এলোমেলো দৃষ্টিতে বলল, আমি ভেবেছিলাম আপনার গরম লাগছে তাই। কিন্তু গরম তো আমার এখন লাগছে। শুভ্রের গলায় অন্য সুর শুনতাই হিয়া শুভ্রের দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। শুভ্র একদৃষ্টিতে তাকিয়ে আছে হিয়ার দিকে, তারপর হালকা হেসে উঠে হিয়ার হাত ছেড়ে দিয়ে বলল, আমি ভীতু দেখেছি, কিন্তু তোমার মতো ভীতু দেখিনি। হিয়া ছাড়া পেয়ে হুড়মুড়িয়ে উঠে আর চোখে শুভ্রের দিকে তাকাল। শুভ্র উঠে বসে হাত বাড়িয়ে খাটের পাশ থেকে শার্টটা হাতে নিল। হিয়া ভ্রু কুঁচকে বলল, আমি ভীতু মানে? আমি ঘুমিয়েছিলাম দেখে আমার কাছে আসার চেষ্টা করলে, তাও আবার ব্যর্থ চেষ্টা। আর ধরা পড়ার পর ভুলভাল কিছু মিথ্যে কথা। বলেই তাচ্ছিল্যের হাসি হাসল শুভ্র। ব্যাপারটায় সে বেশ মজা পেয়েছে বোঝাই যাচ্ছে। হিয়া মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে এলো। তাকে ভীতু বলেছে? ভয় পাওয়ার কি আছে? নিজের বরের কাছে যেতে আবার কিসের ভয়? সে মোটেও এতটা ভীতু না।
শুধু ওই লোকটার কাছে একবার ধরা পড়লে যে সে আর ছাড়া পাবে না সেটা সে জানে। সেই ভয়েই ধারে কাছে ঘেঁষে না সে। কিন্তু লোকটা হাসল কেন তার উপর? ভেবেই রাগ লাগছে। শুভ্র শার্টটা গায়ে দিয়ে সবে উঠে দাঁড়িয়েছে। হিয়াকে দরজার ওপাশ থেকে শুধু মুখ বের করে থাকতে দেখে বলল, কি ব্যাপার? নিজের সাহসের পরিচয় দিতে ফিরে এসেছ? হিয়া এসেছিল অন্য কারণে, কিন্তু এইবার সত্যি ভীষণ রাগ লাগছে লোকটা তাকে এত ভীতু মনে করে। হিয়া আর চোখে তাকিয়ে বলল, একটু এইদিকে আসুন তো। শুভ্র ভ্রু কুঁচকে এগিয়ে এলো। হিয়ার সামনে আসতেই হিয়া চোখ দিয়ে ইশারা দিয়ে বলল, একটু ঝুঁকে আসুন। কেন? অবাক হয়ে প্রশ্ন করতেই হিয়া কড়া গলায় বলল, কথা আছে। ওকে। বলে শুভ্র ঝুঁকে আসতেই শুভ্রকে অবাক করে হিয়া শুভ্রের গলায় কামড় বসিয়ে দিয়ে বলল, এইবার বুঝলেন আমার কত সাহস? বলেই ঝড়ের গতিতে দরজার ওপাশ থেকে মুখ বের করে দৌড়ে পালিয়ে গেল। শুভ্র চোখ বন্ধ করে ব্যথা সহ্য করল, কিন্তু চোখ মেলতেই সাহসী হিয়া উধাও। খুব সাহস। বাদর থেকে আবার বিড়ালে প্রমোশন হয়েছে। শুভ্রকে এতক্ষণ পর নিচে নামতে দেখে মোহনা এগিয়ে এলো। তারপর কোমরে দুই হাত দিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলি বলতো? তোকে খুঁজতে খুঁজতে শেষ। কথা বলে শেষ করতেই মোহনার চোখে পড়ল শুভ্রের গলায় লালচে দাগটার দিকে। মোহনা সঙ্গে এগিয়ে এসে বলল, এ কি? কি হয়েছে তোর গলায়? অ্যালার্জি বেড়েছে নাকি? না, বিড়াল কামড়েছে, গ্রাম্য বিড়াল। বলেই আর চোখে দূরে বসে থাকা হিয়ার দিকে তাকাল। মোহনা সন্দেহের চোখে তাকিয়ে বলল, এই বিড়ালের কাহিনীটা কি বলতো? কখন পাহাড়ি বিড়াল, কখনো গ্রাম্য বিড়াল। বিড়ালের সাথে তোর কিসের এত শত্রুতা? সেটা বিড়ালকে গিয়েই জিজ্ঞেস কর। বলেই চোখ দিয়ে হিয়ার দিকে ইশারা করে চলে গেল। মোহনা হিয়ার দিকে তাকাল। আচ্ছা, তাহলে এই সেই বিড়াল? এতদিনে তাহলে এই বিড়াল রহস্য উদ্ঘাটন হয়েছে। মোহনা এগিয়ে এসে হিয়ার পাশে বসল। হিয়া সবে একটা মিষ্টি নিয়ে মুখে দিয়েছে। মোহনা বলল, তুমিই তাহলে সেই বিড়াল? হিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মুখে মিষ্টি, তাই চোখের ইশারায় জিজ্ঞেস করল, মানে? মোহনা হেসে ফেলল, তারপর বলল, তুমি শুভ্রকে একটা নাম দিয়েছিলে না? কি যেন? হিয়া মিষ্টিটা শেষ করতে করতে বলল, হনুমান। মোহনা হাসতে হাসতে বলল, হনুমান আর বিড়াল? উফ, তোমরা পারো ও বটে। বলেই হাসতে হাসতে উঠে চলে গেল। হিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি বলে গেল মোহনা? বিড়াল বলল তাকে? নিশ্চয় ওই শুভ্রনীল আহমেদ বলেছে। সবাইকে বলে বেড়াচ্ছে, অসভ্য লোক একটা। হিয়া কড়া চোখে শুভ্রের দিকে তাকিয়ে আছে। মেজাজ তার ভীষণ খারাপ। হিয়ার কিছু একটা হয়েছে, তা না হলে শুভ্রের সাথে অন্য কাউকে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। এই রিমি তো আছেই, কোথা থেকে কয়েকটা মেয়ে এসেছে, এসেই শুভ্রের আশেপাশে ঘুর ঘুর করছে। ঘুর ঘুর করছে বলতে মারাত্মক রকমের ঘুর ঘুর। শুভ্র দিকে তাকিয়ে তাকিয়ে গল্প করছে, আবার হাসাহাসিও করছে। আর হিয়ার মাথা গরম করে দিতে পাশে তো ওই রিমি আছেই। হিয়া ভ্রু কুঁচকে শুভ্রের দিকে তাকিয়ে আছে, সেটা সে জানে। আর কেন এমন দৃষ্টি সেটাও সে ধারণা করতে পারছে। কিন্তু শুভ্র নিজের মতন বসে আছে। হিয়া রেগে মেগে গাল ফুলিয়ে বাড়ির ভিতরে চলে গেল। তার আর সহ্য হচ্ছে না। দুপুরের পর শুভ্র ফিরে যাওয়ার জন্যে তার দাদির সাথে দেখা করে নিল। বাকিরা আরও কিছুদিন থাকবে, কিন্তু শুভ্রের কাজ আছে, তাই সে আজই ফিরবে। সাহারা খাতুন কি একটা বুদ্ধি করে মোহনা আর হিয়াকে শুভ্রের সঙ্গে পাঠিয়ে দিল। হিয়া তো আসবেই না, মোহনা বুঝিয়ে সুজিয়ে রাজি করাল। কি যন্ত্রণা, এই লোকটার সাথে তাকে কেন যেতে হবে? শুভ্র বিরক্তি নিয়ে গাড়ি চালাচ্ছে।
এই দুই কথা বলার মেশিনকে তার সারা রাস্তা সহ্য করতে হবে। আজকে আর হিয়ার ঘুম পাচ্ছে না। মুখে একেবারে কথার ক্ষয় ফুটছে। শুভ্র বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে কানে হেডফোন লাগিয়ে নিল। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। শুভ্র এসেই ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে কথাবার্তা ছাড়া হুট করে গিয়েই মোহনা লাইব্রেরি রুমটা লক করে দিল। হিয়া অনেকদিন পর ইউভিকে পেয়েছে। ইউভিটা একেবারে শুকিয়ে গেছে। হিয়া ইউভিকে কোলে করে নিজের রুমের কাছে এসে মোহনাকে দেখে এগিয়ে এলো। মোহনা হিয়ার হাত ধরে শুভ্রের ঘরে নিয়ে এলো। শুভ্র ফোনে কথা বলছিল। মোহনাকে আসতে দেখে ফোনটা কান থেকে নামল। হিয়া আর শুভ্র দুজনেই খানিকটা অবাক। মোহনা ওদের আরও অবাক করে দিয়ে বলল, আজ থেকে হিয়া আর লাইব্রেরি রুমটায় থাকবে না। ও তোর সাথে তোর ঘরে থাকবে। আজ থেকে এই ঘরটা তোর একার না, বুঝেছিস? শুভ্র এতক্ষণে মোহনার এত তড়িঘড়ি করে ওদের সাথে আসার কারণটা বুঝতে পারছে। তার পরিবারের সবাই এত বেশি বুঝে কেন? হিয়া কথাটা শুনে হিমশীতল হয়ে গেল। আজ থেকে এই ঘরে সে থাকবে? মোহনা আরও বলল, এটা আমার কথা না, মায়ের হুকুম, বুঝেছ? তারপর হালকা কেশে উঠে বলল, ঘরটা কি সাজিয়ে দিতে হবে নাকি? শুভ্র কড়া গলায় বলল, তুই গিয়ে আগে নিজের বরকে দেখ। বাকিটা বলার আগেই শুভ্রের ফোন বেজে উঠল। শুভ্র ফোন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। হিয়া চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কেমন একটা অগোছালো অনুভূতি হচ্ছে। ইউভি লাফ দিয়ে কোল থেকে নেমে যেতেই হিয়ার হুঁশ ফিরল। মোহনা হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এবার তাহলে তোমার দায়িত্ব নেওয়ার পালা। ভয় পাওয়ার কিছু নেই। ভয় টয় পাচ্ছ নাকি আবার? বলেই হেসে উঠল, তারপর শান্ত গলায় বলল, যাক, তোমাদের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে এটাই অনেক। বলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে মোহনা। হিয়া বিছানায় চুপটি করে বসে আছে। হিয়ার কেন জানি লজ্জা লাগছে। হঠাৎ এমন লজ্জা পাওয়ার কারণ সে খুঁজে পাচ্ছে না। এমনকি পুরো রাতটায় তার ভীষণ অস্থিরতা নিয়ে কাটল। শুভ্রের দিকে একবারের জন্যে তাকাল না সে। নীরব নিশ্চুপে দুজনে পাশাপাশি রাত কাটিয়ে দিল। সকালে কলেজে যাওয়ার সময় হিয়ার মাথায় হাত, তার জামা কাপড় জিনিসপত্র সবই তো লাইব্রেরি রুমটায়। রুমটা তো এখন তালা মারা, এবার কি করবে সে? শুভ্র সকাল সকাল হসপিটালের জন্যে বেরিয়ে গেছে। সে তো এখন আবার ডাক্তার সাহেব। হিয়া লকটা খোলার অনেক চেষ্টা করল, কি পারল না। কাল রাতে তো সে এত কিছু ভাবেইনি। বই খাতা জামা কাপড় সবই তো এই রুমে। হিয়া উপায় না পেয়ে মোহনাকে ফোন দিল, কিন্তু মোহনার কাছে নাকি লকের চাবি নেই। বাড়ির সব চাবি থাকে তার মায়ের কাছে। চাবি আনার কোনো উপায়ও নেই। তার মানে যতদিন বাবা মা না ফিরে আসছে তার কলেজ যাওয়া বন্ধ। হিয়া রীতিমতো মাথায় পানি ঢালছে। একে তো শুভ্রের সাথে এক ঘরে এই বাড়িতে একা একা থাকতে হবে, তার ওপর কলেজ যাওয়া বন্ধ, দম আটকে মরেই যাবে মনে হচ্ছে। সারাদিন সে করবেটা কি? হিয়া আর কোনো উপায় না পেয়ে রান্না করতে নেমে পড়ল। কোনো না কোনো ভাবে তো সময় কাটতে হবে। হিয়া নিজের সব পছন্দের খাবার রান্না করল। যদিও অনেকদিন হয়েছে সে রান্না করে না। এই বাড়ির লোকেরা তো জানি না যে সে রান্না করতে পারে। সবাইকে একদিন রান্না করে চমকে দেওয়া যাবে। আচ্ছা, সে তো সব নিজের পছন্দের খাবার রান্না করল। শুভ্রের কি এসব পছন্দ হবে? সে তো সব সিদ্ধ লবণ দিয়ে রান্না করা খাবার খায়। আদিকালে লোকেরা যেমন খেত। সাধে কি আর বনমানুষ ডাকে? শুভ্র বাড়িতে এসে সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হল। কিন্তু এতক্ষণে আশেপাশে কোথাও হিয়াকে দেখতে পেল না। কলেজ এখন থেকে ফেরেনি নাকি?
শুভ্র রুম থেকে বেরিয়ে দোতলা পুরোটা খুঁজল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই রান্নাঘরের থেকে আওয়াজ পেল। হিয়া রান্নাঘরে কি করছে? শুভ্র রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরে এসেই এক মুহূর্তের জন্যে থমকে গেল সে। মাথায় খোপা করে, কোমরে শাড়ির আঁচলটা গুজে কেমন এক গৃহিণী বেশে কাজ করছে হিয়া। এটা আবার কোনরূপ তার? এমন গৃহিণী বেশে এই মেয়েটিকে এর আগে কখনো দেখেনি সে। শুভ্র নিশ্চুপে কিছুক্ষণ হিয়ার মধ্যেকার এমন দায়িত্বশীল নারী রূপটা দেখছে। কতই না ব্যস্ত সে। হিয়ার সবকিছু করা প্রায় শেষ। এইবার রান্নাঘরটা গুছিয়ে ফেলতে হবে। এলোমেলো হয়ে গেছে। হিয়া পাশে তাকাতেই দেখল শুভ্র তার দিকে তাকিয়ে আছে। হিয়া অবাক হয়ে বলল, আমি তো আপনাকে খেয়ালই করিনি। আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ, শান্ত সুরে বলল শুভ্র। হিয়া সবকিছু ঠিক জায়গায় রাখতে ব্যস্ত হয়ে পড়ল। শুভ্র এগিয়ে এসে একটা টিস্যু পেপার হাতে নিল। তারপর হিয়ার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে আনতেই হিয়া হকচকিয়ে তাকাল। শুভ্র হিয়ার গালে লেগে থাকা ময়দা মুছে দিতে ব্যস্ত। হিয়া অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু ঠোঁটের কোণে হাসি চলে এলো মুহূর্তেই। হিয়া ঠোঁট চেপে সে হাসি আটকে ফেলল। শুভ্র টিস্যুটা নিয়ে ফেলে দিতেই হঠাৎ বিকট এক আওয়াজে পিছনের তাকিয়ে দেখে হিয়া ময়দার পুরো বক্সটা মাথায় ঢেলে একাকার করে ফেলেছে। হিয়া অন্যমনস্ক হয়ে বক্সটা রাখতে গিয়েই এই ঘটনাটা ঘটল। এবার কি হবে? হিয়ার চোখ মুখে বিরক্তি। হিয়া শুভ্রের শুধু একটা টি শার্ট পরে বেরিয়ে এলো। শাড়ি জিনিসটা এত কুফা কেন তার জন্যে? যতবার শাড়ি পরেছে ততবার কিছু না কিছু গণ্ডগোল ঠিকই হয়েছে। শুভ্র অনলাইনে কিছু ড্রেস অর্ডার করছিল। অবশ্য করে কোনো লাভ নেই। ড্রেস তো আর এখন দিয়ে যাবে না, সময় লাগবে। শুভ্র ফোনটা থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই হিয়ার দিকে চোখ আটকে গেল তার। সাদাটি শার্টটা হাঁটুর আগ পর্যন্ত পড়েছে, গলা বেয়ে হাতাটি কাঁধ বেয়ে বারবার শুধু পড়ে যাওয়ার বাহানা। শার্টটা বারবার টেনে নিজেকে ঢেকে রাখার ক্ষুদ্র এক প্রচেষ্টা রক্তিম বর্ণের এই মেয়েটির। শুভ্র ফোনটা পাশে রেখে উঠে দাঁড়াল। হিয়ার দিকে এগিয়ে আসতেই হিয়া হকচকিয়ে তাকাল। সরে যেতে নিল, কিন্তু তার আগেই শুভ্র হিয়ার কোমর জড়িয়ে কোলে তুলে নিল। হিয়া চোখ বন্ধ করে শুভ্রের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। শুভ্র হিয়াকে বিছানায় বসিয়ে চাদরটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিল। তারপর শুভ্রের ঘরের টিভিটা অন করে রিমোটটা হিয়ার কাছে এনে রাখল। টিভি সে খুব একটা দেখে না। চুপচাপ বসে থাকলে হিয়ার অস্বস্তি আরও বাড়বে, তাই শুভ্র টিভি অন করেছে। তারপর ঘর থেকে বেরিয়ে এলো। হিয়া রীতিমতো নিজেকে মুড়িয়ে একটা পাথরের মতন রিমোটা হাতে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর শুভ্র খাবার হাতে রুমে ঢুকল। তারপর হিয়ার প্লেটটা তার দিকে বাড়িয়ে দিতেই হিয়া চোখ পিট পিট করে তাকাল। তারপর ভ্রু কুঁচকে বলল, আমার জামা কখন আসবে? শুভ্র গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, 24 আওয়ার্সের মধ্যে। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে কি? 24 ঘন্টা আমি এই একটা টি শার্ট পরে থাকব? পরতে ইচ্ছে না খুলে ফেলো। হু ইনসিস্ট ইউ? বলে পানির গ্লাসটা হিয়ার সামনে রাখল। হিয়া রাগী চোখে তাকালো, তারপর বলল, আমি খাব না। এইগুলো নিয়ে যান। শুভ্র দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তুমি যদি 20 মিনিটের মধ্যে খাবারটা শেষ না করেছ, আমি নিজেই এসে আমার শার্টটা খুলে নিব। আমাকে তো ভালো করেই চিনো, রাইট? হিয়া বিস্ফোরিত চোখে শুভ্রের দিকে তাকালো, তারপর হাত বাড়িয়ে প্লেটটা নিল। শুভ্র জানে কিভাবে এই বাদরকে ঠিক করতে হয়। হিয়া মুখ কালো করে খাবারটা শেষ করল, তারপর প্লেটটা একপাশে রেখে দিল। বোনাস। হিয়া চুপচাপ টিভির দিকে তাকিয়ে আছে। চুপচাপ থাকা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই।
কিছু বললেই শুভ্র শার্ট ফেরত নিয়ে নেওয়ার মতন লজ্জাজনক হুমকি দিবে। এর থেকে চুপচাপ থাকাও অনেক ভালো। ইউভি কিছুক্ষণ পর পর এসে হিয়ার গায়ে জড়ানো চাদরটা ধরে টানছে। হিয়ার বারবার সরিয়ে দিয়েও কোনো লাভ হচ্ছে না। শুভ্র রুমে এসে প্রথমেই ইউভিকে তুলে রুমের বাহিরে রেখে দরজা আটকে দিল। হিয়া ভ্রু কুঁচকে তাকালো কিন্তু তাও চুপ করে রইল। থাক, আজকে এই হনুমানের দিন। সহ্য কর হিয়া, সহ্য কর। শুভ্র হিয়ার পাশে এসে হিয়ার পেঁচিয়ে থাকা চাদরটা টেনে নিজের গায়ে নিল। হিয়া আর চোখে তাকিয়ে রইল। চাইছে কি লোকটা? হিয়া চ্যানেলটা পাল্টাতে যাবে এমন সময় শুভ্র হাত বাড়িয়ে রিমোটটাও নিয়ে চ্যানেল বদলে ফেলল। হিয়া হাত মুষ্টিবন্ধ করে ফেলল। দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করল। শুভ্র রিমোট নিল ঠিকই, চ্যানেল চেঞ্জ করে নিজে আবার ফোনে মগ্ন হয়ে গেল। ইংলিশ মুভি চলছে। হিয়া বেশ মনোযোগ দিয়ে দেখছে। বেশ রহস্যময়। শুভ্র কিছুক্ষণ পর হিয়ার দিকে তাকাল। কি দেখছে এত মনোযোগ দিয়ে? শুভ্র টিভির দিকে তাকাল। মুভিটা তার দেখা হয়ে গেছে। শুভ্র বুকের কাছে হাত ভাঁজ করে খাটের সাথে হেলান দিয়ে হিয়ার দিকে তাকিয়ে আছে। পরবর্তী কাহিনী দেখে হিয়ার ঠিক কি রিয়াকশন দেয় সেটাই দেখার অপেক্ষা। ছেলেটা গোয়েন্দা সেই মেয়েটির পিছু নিয়ে তাকে হাতে নাতে ধরেছে ঠিকই, কিন্তু মেয়েটি নানা কৌশলে ছেলেটিকে হাত করতে চেয়েও পারছে না। হিয়া এই ছেলেটিকে ভালো ভেবেছিল, কিন্তু ছেলেটার মতলবটা এবার তার ভালো লাগছে না। কিছুক্ষণ পর মেয়েটা আস্তে আস্তে নিজের জামা কাপড় খুলতে শুরু করল। হিয়া সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে ফেলল। এরপর কি হতে চলেছে সেটা আন্দাজ করতে পেরে শুভ্রের সামনে এসে দাঁড়িয়ে পড়ল হিয়া। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে, তুমি টিভির সামনে এসে দাঁড়িয়েছ কেন? আপনার এরপর দেখতে হবে না, ঘুমিয়ে পড়ুন। হিয়া একদম শুভ্রের সামনে চলে এসেছে। শুভ্র নিজের হাসি আটকে বলল, হিয়া, কি শুরু করেছ? মুভিটা আমাকে দেখতে দাও। না না, মুভি দেখতে হবে না, আপনি আমাকে দেখুন, রেগে গিয়ে বলল হিয়া। শুভ্র হিয়াকে আরেকটু রাগিয়ে দিতে বলল, মেয়েটা এরপর কি করল? দেখি। বলছি না আমাকে দেখুন। ওই মেয়েকে দেখতে হবে কেন আপনার? এত দেখার শখ কেন? আমাকে কি আপনার ভালো লাগে না? আমাকে তো কখনো এমন আগ্রহ নিয়ে দেখেননি। একদম তাকাবেন না ওইদিকে, কড়া গলায় বলল হিয়া। শুভ্র হেসে ফেলল, তারপর হিয়াকে টেনে নিজের কোলে এনে কোমর জড়িয়ে ধরে টিভির দিকে তাকাতে ইশারা করতেই হিয়া দেখল মেয়েটি ছেলেটিকে মারার শুধু একটা ফাঁদ পেতেছিল। হিয়া বোকা বনে গেল। এত কিছুর চক্করে হিয়া নিজের দিকে তাকায়নি। শার্টের গলা কাঁধ বেয়ে নেমে গেছে অনেকটা। শুভ্র হিয়ার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিতেই হিয়া শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। শুভ্র হিয়ার ঘাড়ে কিস করতেই হিয়া বিছানার চাদর শক্ত করে খামচে ধরল। হিয়া জড়ানো গলায় বলল, কি করছেন? তুমি যা বললে তাই করছি, ফিসফিসিয়ে বলেই হিয়ার দুই হাত বিছানার সাথে চেপে ধরতেই হিয়া শুভ্রের থেকে চোখ সরিয়ে নিল। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে হিয়ার। হিয়ার ফর্সা কাঁধ শার্টের বড় গলার ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। শুভ্র হিয়ার দিকে অপলকে তাকিয়ে রইল। হিয়ার ক্ষীণ স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখছি। হিয়া লজ্জায় নিচের ঠোঁট কামড়ে বলল, আপনি সরুন। বুকের ভেতরে হৃদকম্পন বেড়েই চলেছে তার। শুভ্র শীতল কণ্ঠে বলল, তুমি এত হিংসুটে কেন? ভালো হয়েছে আমি হিংসুটে। আমি আপনার মতন না। আপনি তো ঠিকই অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলেন, আর আমাকে দেখলেই রাগী চোখে তাকান, আমাকেই সব রাগ দেখান। এমনিতেও আমাকে তো আর আপনার পছন্দ না। অভিমানী সুরে গড় গড় করে কথাগুলো বলল হিয়া।
তারপর থেমে নিঃশ্বাস নিল। শুভ্র হিয়ার অভিমানের কারণটা বুঝতে পেরেছে। আসলে আমরা তাদের উপরই সবচেয়ে বেশি রাগ করি যাদের সবচেয়ে বেশি ভালোবাসি। কিছু কিছু রাগের পিছনে ভালোবাসাও লুকিয়ে থাকে। সব ভালোবাসা তো আর মুখে বলা যায় না। শুভ্র হাত বাড়িয়ে অভিমানী হিয়ার গাল স্পর্শ করে নিজের দিকে ঘুরিয়ে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। হিয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। হিয়া দম নিতে পারছে না। শুভ্রকে সরিয়ে দিতে চেষ্টা করতেই শুভ্র হাতের ভাঁজে হাত শক্ত করে ধরল। এতক্ষণে হিয়া হাঁপিয়ে উঠেছে, ঘাড় কাত করে মুখ ঘুরিয়ে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। আর একটু হলে সে মরেই যেত। শুভ্রের তপ্ত নিঃশ্বাস এখন তার গলায় আছড়ে পড়ছে। সারা শরীর প্রতি নিঃশ্বাসে শিউরে উঠছে। শুভ্র হিয়ার কানের কাছে মুখ এনে বলল, আই প্রমিস, এরপর থেকে শুধু তোমাকেই দেখব। হিয়া লজ্জায় মাথা নুইয়ে ফেলল। বুকের ভিতরে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শুভ্র আস্তে আস্তে হিয়ার শার্টটা একটু সরিয়ে নিতেই হিয়া লজ্জায় শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তার প্রিয়দর্শনীকে নিজের দুই বাহুতে আগলে নিল। সকালের মিষ্টি রোদ চোখে এসে পড়তেই হিয়ার ঘুম ভাঙল। আস্তে আস্তে চোখ খুলতেই পেটের উপর কারোর বলিষ্ঠ হাতের বাঁধন অনুভব করল সে। হিয়া নড়াচড়া করতেই কেউ যেন তাকে আরো কাছে এনে হাতের বাঁধন শক্ত করল। হিয়া আস্তে আস্তে ঘাড় ঘুরাতেই শুভ্রের ঘুমন্ত মুখটা চোখে পড়ল তার। সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে গেল। লোকটা ঘুমের মাঝে তাকে এইভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে কেন? সে কি কোথাও পালিয়ে যাচ্ছে? হিয়া কিছুক্ষণ আগ্রহ নিয়ে শুভ্রের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল। কিন্তু শুভ্রের ঘুম ভাঙ্গার আগেই তাকে সরে যেতে হবে। হিয়া হাত বাড়িয়ে খুব সাবধানে শুভ্রের মাথার কাছ থেকে তার শার্টটা নিল। কোনো উপায় নেই, তাকে এইটাই পরতে হবে। হিয়া খুব সাবধানে শুভ্রের বাঁধন থেকে বেরিয়ে এলো। তারপর গোসল সেরে শুভ্রের কাবাড থেকে মেরুন রঙের একটা শার্ট নিয়ে পরে ফেলল। কি এক যন্ত্রণা! তাকে কি শুভ্রের জামা কাপড় পরে বাকি জীবন কাটাতে হবে? শুভ্রের এই লম্বা লম্বা ট্রাউজারগুলোও তো তার হবে না। তাও বেছে বেছে সে একটা ট্রাউজার নিল। তাকে যে কি পরিমাণ হাস্যকর লাগছে সেটা সে আয়নায় সামনে দাঁড়িয়ে বুঝতে পেরেছে। হিয়া নিচের ঠোঁট উল্টে শুভ্রের দিকে তাকাল। শুভ্র গভীর ঘুমে মগ্ন হয়ে আছে সে। হিয়া ঠোঁট উল্টে ফিসফিসিয়ে বলল, অসভ্য ডাক্তার, বলেই ঠোঁট চেপে হাসল। হিয়া দরজা খুলে বের হয়ে এদিক ওদিক তাকিয়ে ইউভিকে খুঁজল। হিয়া সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল ইউভি সোফায় বসে লেজ নাড়াচ্ছে। হিয়াকে দেখেই সে দৌড়ে এলো। হিয়া ইউভিকে কোলে তুলে আদর করতে লাগল। সারারাত বেচারি একা একা ছিল। হিয়া ইউভিকে কিচেনে নিয়ে গেল। তারপর ইউভির খাবার বের করে বাটিতে নিয়ে ইউভিকে খেতে দিল। হিয়াকে এইবার নাস্তা বানাতে হবে, কিন্তু তার আগে ডাক্তার সাহেবের ডিটক্স বানাতে হবে। হিয়া একটা বাটিতে শসা, লেবু, পুদিনা পাতা ইত্যাদি পাতলা স্লাইস করে কেটে পানি দিয়ে ভিজিয়ে ঢেকে একপাশে রেখে দিল। তারপর নাস্তা বানিয়ে যেই কিচেন থেকে বেরিয়েছে সঙ্গে সঙ্গে কলিং বেল বেজে উঠল। কে এসেছে এই সকালে? এই হাস্যকর রূপে এবার তাকে দরজা খুলতে হবে। হিয়া দরজা হালকা খুলে শুধু মুখটা বের করতেই দেখল একজন পার্সেল হাতে দাঁড়িয়ে আছে। লোকটা পার্সেল এগিয়ে দিতেই হিয়া হাত বাড়িয়ে নিয়ে সাইন করে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। এই সাত সকালে আবার কিসের পার্সেল? কি ভারী বক্স রে বাবা! হিয়া বক্সটা হাতে নিয়ে অনেক কষ্টে উপরে নিজের রুমে এলো। রুমে ঢুকে বক্সটা একপাশে রাখতেই দেখল শুভ্র উঠে বসে আছে। চোখে মুখে ঘুম আর বিরক্তির ছাপ। হিয়া এগিয়ে এসে বলল, এ কি আপনি কখন উঠেছেন? শুভ্র ভ্রু কুঁচকে হাত ইশারায় হিয়াকে নিজের পাশে বসতে বলল। হিয়া বেশ চিন্তিত হয়ে পাশে এসে বসল।
ঘুম থেকে উঠেই এমন মেজাজ খারাপ কেন শুভ্রের? শুভ্র হিয়ার দিকে তাকিয়ে হিয়ার পা থেকে মাথা সম্পূর্ণ দেখে বলল, কখন উঠেছ তুমি? হিয়া কানের পিছনে চুল গুজে বলল, অনেকক্ষণ আগে। কিন্তু কেন? শুভ্র স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এরপর থেকে আর কখনো আমার আগে ঘুম থেকে উঠবে না। হিয়া ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে শুভ্র হিয়াকে থামিয়ে বলল, ঘুম ভেঙে গেল। আমাকে ডেকে তুলবে কিন্তু বিছানা ছেড়ে উঠবে না। বলে হিয়ার দিকে তাকাল। তারপর বলল, কি বললাম বুঝতে পেরেছ? হিয়া নাসূচক মাথা নাড়ল। মানে কি এইসবের? বিছানা ছেড়ে উঠবে না তাহলে কি করবে? শুভ্রের অগোছালো কথার মানে সে কিছুই বুঝল না। শুভ্র সিরিয়াস হয়ে বলল, সকালে ঘুম ভাঙ্গার পর চোখ মেলতেই যেন আমি তোমাকে দেখতে পাই। বুঝেছ? হিয়ার মুখের হাসি প্রশস্ত হল। শুভ্র কি অদ্ভুত তাই না? এই সুন্দর কথাটা একটু মিষ্টি করে বলা যেত না বুঝি? সেই গম্ভীর মুখেই বলতে হবে তাকে। হিয়া ঠোঁট কামড়ে হাসি থামিয়ে বলল, ঠিক আছে, সে পরে দেখা যাবে। শুভ্র তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, অ্যাম সিরিয়াস। হিয়া চোখ পিট পিট করে তাকালো, তারপর বলল, সকাল সকাল এমন রেগে রেগে কথা বলছেন কেন আমার সাথে? আমার রাগের কারণটা তো তুমি নিজেই। আর চোখে তাকিয়ে বলল। হিয়া ঠোঁট উল্টে শুভ্রের দিকে তাকিয়ে রইল। শুভ্র বিছানা ছেড়ে উঠে যেতেই হিয়া শুভ্রের হাত টেনে ধরল। শুভ্র পিছনে তাকাতেই দেখল হিয়া ছোট বাচ্চার মতন চেসারা করে তাকিয়ে আছে। শুভ্র ঝুঁকে এসে হিয়ার কপালে ঠোঁট স্পর্শ করে হিয়ার দিকে তাকাতেই হিয়া ঠোঁট চেপে হাসল। শুভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যাও চেঞ্জ করে নাও। মানে? চেঞ্জ করে কি পরব? বিস্ময় নিয়ে প্রশ্ন করল হিয়া। শুভ্র হিয়ার টেবিলে এনে রাখা বক্সটার দিকে ইশারা করে বলল, ওখানে আছে। হিয়া চমকে উঠে বলল, সত্যি? এত তাড়াতাড়ি চলে এসেছে? আমি তো ভেবেছিলাম সারা জীবন হয়তো আমাকে এই লম্বা শার্ট আর লম্বা প্যান্ট পরে কাটাতে হবে। হিয়া এগিয়ে গিয়ে বক্সটা হাতে নিয়ে খুশি হয়ে গেল। শুভ্র হালকা হেসে ফ্রেশ হতে গেল। হিয়া ড্রেসগুলো দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এই শার্ট পরে থাকা থেকে নিস্তার পাওয়া যাবে। হিয়া একটা নীল রঙের কুর্তি আর সেলোয়ার পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। আহ, কি শান্তি লাগছে নিজেকে দেখে। শুভ্র ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে দেখল হিয়া একগাল হাসি দিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। হাসির কারণ কি তার দেওয়া এই ড্রেসগুলো? হিয়া হেসে উঠে বলল, সুন্দর লাগছে না? শুভ্র ঠোঁট উল্টে নাসূচক মাথা নেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করতে ব্যস্ত হয়ে পড়ল। হিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। শুভ্র না বলল, তাহলে কি ভালো লাগেনি? কি খারাপ মুখের উপর না বলে দিল? হিয়া ভ্রু কুঁচকে শুভ্রের দিকে এগিয়ে এলো, তারপর বলল, খুব বাজে লাগছে। শুভ্র আবারও নাসূচক মাথা নাড়ল। হিয়া একটু চিন্তামুক্ত হয়ে বলল, ও আচ্ছা, তাহলে মোটামুটি লাগছে। শুভ্র তৃতীয়বারের মতন না বলতেই হিয়া ক্ষেপে উঠে বলল, হয়েছে হয়েছে, আমাকে তো আপনার ভালো লাগবেই না। শুভ্র হিয়ার দিকে এগিয়ে এসে ড্রেসিং টেবিলের এগিয়ে এসে হিয়ার দুপাশে হাত রাখল। কিন্তু হিয়া মুখ কালো করে তাকিয়ে রইল। শুভ্র একটু কাছে এসে ঝুঁকে আসতেই হিয়া একটা ঢোক গিলল। তারপর শুভ্র আস্তে আস্তে খুব কাছে চলে আসতেই হিয়া শুভ্রের হাতের নিচ দিয়ে ঝুঁকে বেরিয়ে এলো। শুভ্র সোজা দাঁড়িয়ে দুই হাত ভাঁজ করে বলল, চলে গেলে কেন? শুনে যেতে আমার তোমাকে ঠিক কিভাবে ভালো লাগে। বলেই বাঁকা হাসি দিল। হিয়া আর চোখে তাকিয়ে রইল। শুভ্রের কথার ইঙ্গিত বুঝতে পেরে বলল, থাক, হয়েছে, আপনাকে আর বলতে হবে না। শুভ্র হিয়ার কাছে এগিয়ে আসতেই হঠাৎ হিয়ার কেন জানি মনে হল রহিমা খালার আওয়াজ শুনেছে সে।
তাহলে কি সবাই ফিরে এসেছে? হিয়া চট জলদি রুম থেকে বেরিয়ে এলো। সত্যিই তাই, বাবা মা সবাই ফিরে এসেছে। কিন্তু নিচে এসেই মেজাজ খারাপ হয়ে গেল হিয়ার। সঙ্গে রিমি নামক আপদটাও এসেছে। রিমি এগিয়ে এসে হিয়াকে বলল, বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। হিয়া হাসার চেষ্টা করল, তারপর বলল, তোমাকে দেখে ভালো লাগছে। মনে মনে তো তার একদমই ভালো লাগছে না। আসলে আমি এতদিন এই বাড়িটাকে অনেক মিস করেছি। তাই ভাবলাম ইউএসএ ফিরে যাওয়ার আগে সবার সাথে কিছুদিন থেকে যাই। হিয়া নিতান্ত অনিচ্ছায় হাসল, তারপর বলল, অনেক ভালো করেছ। তোমাকে দেখে আমিও অনেক খুশি হয়েছি। হিয়া কেন যে একই কথা বারবার বলছে সে নিজেও জানে না। শুভ্র নিচে নেমে এসে ওদের পাশে দাঁড়াল। শুভ্রকে দেখে রিমি বলল, কেমন আছো? বলে এগিয়ে জড়িয়ে ধরতে যাবে, হাত বাড়িয়ে দিতেই হিয়া এসে রিমিকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, অনেক ভালো আছে। হিয়া হাসি দিয়ে পুরো বিষয়টাকে ঢাকা দিতেই অনবরত হেসে যাচ্ছে। রিমি হিয়ার কাণ্ডে প্রথমে অবাক হলেও পরে হেসে উঠে নিজেও হিয়াকে জড়িয়ে ধরল। হিয়ার এমন কাণ্ডে শুভ্র অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে তো মারাত্মক হিংসুটে। আজ কতদিন পর যে হিয়া কলেজে এসেছে সে নিজেও ভুলে গেছে। সামনে বোর্ড এক্সাম। এমনিতেই বাড়িতে রিমি পেতনির জন্যে চিন্তায় বাঁচে না, এখন আবার পরীক্ষার ভয় জ্বরসর হয়ে গেছে সে। হাতে মাত্র অল্প কিছু মাস বাকি। দিবার একই অবস্থা। সারা বছর তাইরে নাইরে করলে যা হয়। দিবা ক্লাস শেষে বের হতে হতে বলল, ধুর, আর পড়ালেখা ভাল লাগে না, আমাকে বিয়ে দিয়ে দিলই তো পারে। হিয়া ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, বিয়ে করলে বুঝি পড়তে হবে না? না, সেটা না। বিয়ে দিয়ে দিল বরের সাথে রোমাঞ্চ করে জীবনের একঘেয়েমি কাটাতে পারতাম। তখন পড়ালেখায় বেশি মনোযোগ আসত। দিবার কথা শুনে হিয়া হেসে ফেলল। দিবা আর চোখে হিয়ার দিকে তাকাল। কিন্তু সামনে তাকাতেই শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে দিবা ফিসফিসিয়ে বলল, বাহ, কি প্রেম! দিন দিন দেখছি প্রেম খালি বাড়ছে। হঠাৎ দিবার এমন মন্তব্য শুনে হিয়া সামনে তাকাতেই শুভ্রকে দেখল। হিয়া মনে মনে খুশি হলেও মুখে তা প্রকাশ করল না। দিবাকে থামিয়ে দিয়ে বলল, কিসের প্রেম? বেশি বলছিস। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। বলেই ফিক করে হেসে উঠল। হিয়া আস্তে করে দিবাকে চিমটি কেটে থামাল। তারপর দিবাকে বায় বলে গাড়ির দিকে এগিয়ে গেল। তারপর শুভ্রের সামনে দাঁড়িয়ে কোমরে দুই হাত দিয়ে জিজ্ঞেস করল, আপনি এসেছেন কেন? ড্রাইভার কাকু কোথায়? শুভ্র সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে ফেলল। বা, তাকে রেখে ড্রাইভার কাকুর কথা জিজ্ঞেস করছে। শুভ্র তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। আজ সকাল থেকে হিয়ার এমন ব্যবহারের কারণটা সে জানে। তাই শুভ্র কথা বাড়াল না। গাড়ির দরজা খুলে হিয়াকে বসতে বলল। হিয়া মুখ বাঁকিয়ে গাড়িতে বসল। বলার তো কিছু নেই, তাই লোকটা এখন চুপ। হিয়া গাড়িতে বসতেই শুভ্র টপ্ত একটা নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত তার কথা তো শুনেছে। শুভ্র গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। মাঝে মাঝে হিয়ার দিকেও তাকালো, কিন্তু হিয়ার চোখ মুখ স্বাভাবিক। মনে মনে কি নাকি জটলা পাকিয়ে বসে আছে এই মেয়ে। শুভ্র দৃষ্টি সামনে রেখে গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়ল। আজ সকালে হিয়া কলেজে আসবে রেডি হয়ে নিচে নেমেছে। তখনই দেখল রিমি শুভ্রের কানে কানে কি জানি বলছে, তারপর শুভ্রের হাত ধরে কি জানি মিনতি করছে। দেখেই মাথায় রক্ত উঠে গেছে তার। হিয়া সঙ্গে সঙ্গে হনহনিয়ে বেরিয়ে এলো। শুভ্রের দিকে তাকালো পর্যন্ত না। তারপর ড্রাইভার কাকুর গাড়িতে করে কলেজে চলে এলো। সেই কারণেই সে শুভ্রের সাথে কথা বলছে না। গাড়ি জ্যামে থামল। শুভ্র কি বলবে বুঝতে পারছে না।
রিমি কানে কানে রায়হানের কথা জানতে চেয়েছিল। শুভ্র সে ব্যাপারে কিছু জানে না বলেছিল। কিন্তু রিমির জোরাজুরিতে আর হাত ধরে অনেক রিকোয়েস্ট করেছে, তাই শুভ্র রায়হানের গ্রিসে চলে যাওয়ার কথাটা বলে আর সেই ফটোগ্রাফারের নামটাও জানিয়ে দেয়। শুভ্র আর রিমির সম্পর্কটা ভাইবোন ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি বন্ধুত্ব সুলভ। এইটা হিয়াকে কে বোঝাবে? যেহেতু রিমি আমেরিকায় বেশিরভাগই সময়ে ছিল, তাই সে তাদের কালচারে অভ্যস্ত। শুভ্র একদৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। এত চুপচাপ আছে কেন সে? কিছু একটা তো এই মেয়ের মাথায় চলছে। শুভ্রের গাড়ির পাশে হঠাৎ একটা স্কুটার এসে থামল। স্কুটারে একটা ছেলে। ছেলেটার মাথায় জেল দিয়েছে নাকি তেল বোঝা যাচ্ছে না। এক সাইডে সিথি করা চুলগুলো। কাঁধেরোর একপাশে ব্যাগ ঝুলছে। চোখে ধরার মতন চকচকে নীল রঙের শার্টের সাথে কালো প্যান্ট। স্কুটারে বসে ছেলেটা মাথা নাড়তে নাড়তে এদিক সেদিকে তাকাচ্ছে। হিয়া অনেকক্ষণ হলো ছেলেটার দিকে তাকিয়ে আছে, সেটা শুভ্র খেয়াল করছে। এই হাদারামের দিকে তাকিয়ে থাকার কি আছে সেটাই সে বুঝতে পারছে না। চকচকে শার্ট পরা ছেলেটা কয়েকবার সেটা খেয়াল করল। প্রথম কয়েকবার তার ঠিক বিশ্বাস হয়নি গাড়িতে বসে থাকা মেয়েটা যে তার দিকেই তাকিয়ে আছে। কয়েকবার সন্দেহ হয়েছে, কিন্তু হিয়া একটু হেসে তাকাতেই ছেলেটার চোখ রসগোল্লার মতন হয়ে গেল। হিয়া ইচ্ছে করেই বেশ সুন্দর করে হাসল ছেলেটার দিকে তাকিয়ে। শুভ্র সবটা খেয়াল করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিল। হিয়া কি করতে চাইছে? তাকে জ্বালাতে এইসব করছে? হিয়া নিজে থেকেই ওই ছেলেটাকে হাত নাড়িয়ে ডাকতেই ছেলেটা ফ্যালফ্যাল করে হেসে তাকাল। শুভ্র চোয়াল শক্ত করে ফেলল আর সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচটা তুলে দিল। তারপর কড়া চোখে হিয়ার দিকে তাকাল। এখন যদিও হিয়ার প্রচুর হাসি পাচ্ছে, তাও সে না হাসার চেষ্টা করছে। হিয়া নিচের ঠোঁট কামড়ে হাসি থামাচ্ছে। শুভ্র রেগে গিয়ে বলল, কি করছো এইসব? হিয়া আর চোখে তাকাল। বোঝাই যাচ্ছে শুভ্র রেগে গেছে। হিয়া থমথমে গলায় বলল, কি করেছি? আমি তো কাউকে গিয়ে জড়িয়ে ধরিনি কিংবা হাত ধরে টানাটানি করিনি। হিয়া, আই ক্যান্ট বিলিভ তুমি সকালের সামান্য বিষয়টার জন্যে ওই ইডিয়েটের দিকে তাকিয়ে হাসছ। বলতে বলতে কঠিন দৃষ্টিতে ছেলেটার দিকে তাকাল। ছেলেটা এখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে হিয়ার দিকে। হিয়া অন্যদিকে তাকিয়ে বলল, সামান্য বিষয়? যখন জড়িয়ে ধরা, হাত ধরে টানাটানি করা সামান্য বিষয় হয়, তাহলে কারোর দিকে তাকিয়ে হাসলাম সেটা তো আরও নগণ্য বিষয়। আপনি এত রিয়েক্ট করছেন কেন? আমিও শান্ত আছি, আপনিও শান্ত থাকুন। মনে মনে হিয়ার শান্তি লাগছে। এইবার শুভ্র বুঝবে ঠিক কেমন লাগে। শুভ্র ট্রাফিক সিগন্যালের দিকে তাকাল। গ্রিন লাইট হতে সময় বাকি। হিয়া আর চোখে তাকাল। শুভ্র নিজের সিটবেল্ট খুলছে। কিন্তু কেন? ছেলেটাকে মারবে না তো? শুভ্র হাত দিয়ে কপালের সামনের চুলগুলো পিছনে সরিয়ে নিজের রাগ সামলানোর চেষ্টা করছে। এইদিকে ওই স্কুটারের ছেলেটা গাড়ির জানালায় নক করতেই হিয়া ভয় পেয়ে তাকাল। ছেলেটাকে দেখে খুব বেশি সহজ সরল মনে হচ্ছে। শুভ্র যে কি করবে কে জানে। শুভ্র বীর বীর করে বলল, আই সোয়ার আই উইল কিল দিস স্টুপিড। বলেই জানালাটা হালকা খুলে কড়া চোখে তাকাতেই ছেলেটা একটা ঢোক গিলল। তারপর হিয়ার দিকে তাকিয়ে বলল, আমি রাকিব। আপনাকে খুব চেনা চেনা লাগল। আপনার বাড়ি কি ময়মনসিংহে? হিয়া অবাক হয়ে তাকাল। কি অদ্ভুত, এই ছেলে তাকে চিনে কি করে? হিয়া সূচক মাথা নাড়তেই ছেলেটা হেসে উঠল। শুভ্র জানালা এত অল্প খুলেছে, হিয়া একটু উঁচু হয়ে মুখটা বের করে বলল, আপনি আমাকে চিনেন? ছেলেটা সূচক মাথা নেড়ে বলল, মনে আছে? তোমার মামার বাসায় অনেকবার গিয়েছিলাম নানা কারণে। বাকিটা বলার আগেই শুভ্র গাড়ির কাঁচ তুলে দিল।
অনেক কষ্ট নিজের রাগ সামলে রেখেছে সে। এই হাদারামকে এই জায়গায় এসেই নিজের স্কুটার থামাতে হল। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলল। হিয়া শুভ্রের হঠাৎ এমন কাজ তুলে দেওয়ায় ভীষণ বিরক্তি বোধ করল। আজব ছেলেটা কি ভাবল তাকে। হিয়া আর চোখে তাকিয়ে বলল, আপনি কাজটা এইভাবে তুলে দিলেন কেন? শুভ্র কঠিন দৃষ্টি সামনের দিকে তাকিয়ে আছে। হিয়ার প্রশ্নের কোনো উত্তর দিল না সে। গ্রিন লাইট জ্বলতেই সিটবেল্ট পরে নিল। তারপর সামনে দৃষ্টি স্থির রেখে আপাতত গাড়ি চালাতে নিজেকে ব্যস্ত রাখল সে। হিয়া ভ্রু কুঁচকে কিছুক্ষণ শুভ্রের দিকে তাকিয়ে রইল। রাগ টাগ করল নাকি আবার? হিয়ার একটু চিন্তা হল। এই মশাই তো আবার রাগ করলে রাগ ভাঙানো মুশকিল। বাড়িতে ফিরে শুভ্র সোজা নিজের রুমে চলে গেল। হিয়া ভেবে পায় না শুভ্রের কিসের জন্যে এত রাগ হল। রাগটা হওয়ার কথা তার, কিন্তু এই মশাই রাগ করে বসে আছে। এইদিকে রিমি নাকি চলে যাচ্ছে। হিয়া জানত মেয়েটা আমেরিকা ফিরবে, কিন্তু তাহলে গ্রিসে যাচ্ছে কেন হঠাৎ? যাক, এই দেশ ছেড়ে গেলেই সে বাঁচে। হিয়া ব্যাগ নিয়েই নিচে দাঁড়িয়ে রইল রিমিকে বিদায় দিতে। শুভ্রকে রিমি আগেই বলে রেখেছে, তাই সবাইকে বলে এইবার তার একা একা গ্রিসে পাড়ি দেওয়ার পালা। সেই মানুষটাকে তো খুঁজে বের করতে হবে। সবার আড়ালে কেন নিজেকে গুটিয়ে রেখেছ জানতে হবে তো। হিয়া পা টিপে টিপে ঘরে এলো। শুভ্র শার্টের প্রথম দুটো বোতাম খুলে এসি ছেড়ে বসে আছে। শুভ্রকে কেন জানি অন্যরকম ভালো লাগছে। হিয়া ব্যাগটা একপাশে রেখে আস্তে আস্তে শুভ্রের পাশে এসে বসল। শুভ্র আর চোখে একবার তাকিয়ে আবার চোখে বন্ধ করে ঘাড় পিছনে ফেলল। হিয়া মাথাটা উঁচু করে শুভ্রের মতিগতি বোঝার চেষ্টা করল। হিয়া কিছু বলতে গিয়েও বলল না। কি বলবে এখন? থাক, পরে বলবে। হিয়া উঠে চলে যেতেই শুভ্র চোখ খুলে হিয়ার হাত ধরে ফেলল। তারপর সোজা হয়ে বসল। হিয়া অবাক হয়ে তাকাল। শুভ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শুভ্র হাতটা টেনে নিজের কাঁধের উপর রেখে হিয়ার কোমর জড়িয়ে নিজের একদম কাছে নিয়ে এলো। হিয়া একটা ঢোক গিলে শুভ্র শীতল দৃষ্টির দিকে তাকাল। শুভ্র হিয়ার মাথার সাথে নিজের মাথা মিলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, লেটস স্টপ দিস ফাইট। অ্যাম ডান উইথ অল দিস। হিয়া চোখ তুলে বলল, আমি কি ঝগড়া করেছি? আপনিই তো গাড়িতে রাগ দেখালেন। শুভ্র তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ওই স্টুপিডটা কে ছিল? হিয়া একটু ভেবে বলল, আমি জানি না। একজন প্রায় মামার কাছে আসত। উনি হয়তো সে। পরক্ষণেই হেসে উঠে বলল, এইবার টের পেয়েছেন কেমন লাগে? শুভ্র শীতল দৃষ্টিতে তাকাল। তারপর বলল, আমি ইচ্ছে করে তোমাকে হার্ট করিনি। আই হ্যাভ বিন অলওয়েজ ট্রিট হার লাইক মাই সিস্টার। কিন্তু ও তো আমেরিকায় ছিল, ওখানকার কালচারই এমন। হিয়া শুভ্রের গলা জড়িয়ে ধরে কানে কানে বলল, সে যেই হোক না কেন, আমি আপনাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমি এমনই হিংসুটে আর এমনই থাকবে। এই হিংসুটে বউকেই আপনার সহ্য করতে হবে। শুভ্র নিঃশব্দে হাসল, তারপর হিয়াকে জড়িয়ে ধরে বিছানায় গা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে হিয়াকে জড়িয়ে রাখল। হিয়া উঠে যেতে চাইল, কিন্তু শুভ্র হাতের বাঁধন আরো শক্ত করে বলল, এভাবেই থাকো। বলেই হিয়ার চুলের ভাঁজে মুখ গুজে দিল। হিয়া ঠোঁট উল্টে বলল, আমি চেঞ্জ করব তো। শুভ্র কোনো কথা বলল না, নিঃশব্দে নিজের সাথে জড়িয়ে রাখল হিয়াকে। চলবে।